নমস্কার, আপকে আদালতে আপনাদের স্বাগত। আপকে আদালতে আমরা এমন লোকেদের নিয়ে আসি যাদের জনগণ ভালোবাসে, স্নেহ করে, মান আর সম্মান দিয়ে জনপ্রিয় করে তোলে, সম্মানীয় পদে বসায়। তারপর জনগণ এরকম লোকেদের থেকে তাদের কাজকর্মের হিসেব নিতে চায়, তাদের বিভিন্ন প্রশ্ন করতে চায়, কখনো কখনো তাদের ওপর বিভিন্ন অভিযোগও আনতে চায়। শুরু হচ্ছে আজকের মোকদ্দমা আপকে আদালতে। জনতা দল ইউনাইটেডের নেতা নীতিশ কুমার আপকি আদালতে হাজির হন। আজকের মোকদ্দমা শুরু করা হোক। আপকে আদালতে প্রথম অভিযোগ নীতিশ কুমারের বিরুদ্ধে। আপকি আদালতে জেডিইউর নেতা নীতিশ কুমারের ওপর অভিযোগ হলো যিনি সবার সাথেই লড়াই করে বসেন। নীতিশজি, আপনার পার্টির লোকেরা আর আপনার বিরোধী দল দুজনেরই বক্তব্য হলো যে নীতিশ কুমারজি মানুষকে সিঁড়ির মতো ব্যবহার করে আর যখন কাজ মিটে যায় তখন তাকে ডিস্ট্রয় করে দেয়। ব্যাপারটা উল্টো। আমি তো সবাইকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করি, আর একটা দুটো ব্যতিক্রম তো হতেই পারে। কিন্তু আমাদের পার্টির পরিবেশটা বেশ ভালো। একটা যুগ ছিল যখন আপনি লালু যাদবের সাথে রাজনীতি করতেন, তার সাহায্যে আপনি অ্যাসেম্বলি পৌঁছন আর তারপর আপনি তার চেয়ারটাই নড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। এটা সঠিক নয়। ওনার হাত ধরে আমি আজ পর্যন্ত কোথাও পৌঁছইনি। এমএলএ যখন হয়েছিলাম নিজের ক্ষমতায় হয়েছিলাম। সেই সময় উনিও এমএলএ হয়েছিলেন। ওনাকে কেউ চিনতও না তখন। আর যখন সাংসদ হয়েছিলাম ১৯৮৯ সালে, তখন উনিও সাংসদ হয়েছিলেন, আমিও সাংসদ হয়েছিলাম। আর যখন আমি প্রথমবার সাংসদ হয়েছিলাম তখন ওই সময় বিহারকে শের-ই বিহার বলা হতো। রাম লক্ষণজি যাদবজি উনি আমার বিপক্ষে কংগ্রেসের ক্যান্ডিডেট ছিলেন। লালুজির কোনো সাহায্য নিয়ে আমি আজ পর্যন্ত কোথাও পৌঁছইনি, এটাই আমার সৌভাগ্য। আপনি বলছেন যে আপনি যে নির্বাচন জিতেছেন সব নিজের ক্ষমতায় জিতেছেন? না, জনতার ক্ষমতায় জিতেছি। কিন্তু লালুজির ক্ষমতায় কখনো জিতিনি। বরং ব্যাপারটা উল্টো, যে উনি আমাদের জন্য জননায়ক স্বর্গীয় কর্পূরী ঠাকুরজির মৃত্যুর পরে লোকদল বিধায়ক দলের নেতা হওয়ার সুযোগ পেয়েছিলেন। আমাদের কাঁধে ভর করে উনি বিরোধীদের নেতা হয়েছেন। আর আমাদের সাহায্যে উনি বিহারের মুখ্যমন্ত্রী ১৯৯০ সালে হন। উনার সাহায্যে আপনার দয়াতে আর আপনার শুভকামনাতে আমার এখনো পর্যন্ত কোনো কিছু না হওয়ার সৌভাগ্য হয়েছে। কিন্তু কেন্দ্রে মন্ত্রী হওয়ার জন্য আপনি জর্জ ফার্নান্ডেজের সাহায্য নেন। সাহায্য নেওয়ার কি আছে? জর্জ ফার্নান্ডেজ হলেন আমাদের নেতা, আমাদের সভাপতি। শুধু নামেই সভাপতি জর্জ ফার্নান্ডেজ, দলটা চালান আপনি, তৈরি করেন আপনি, আবার নষ্ট করেনও আপনি। না, তেমন ব্যাপার না। উনি নামেই শুধু সভাপতি নন, উনি কাজেও সভাপতি। হ্যাঁ, এটাও সত্যি যে ওনার নেতৃত্বে আমরা সবাই কাজ করি। আর যতদূর বিহার আর ঝাড়খণ্ডের ব্যাপার, ঝাড়খণ্ডটা বিহার থেকেই আলাদা হয়ে তৈরি হয়েছে। তাই তাতে মুখ্য রূপে আমি নিয়মিত পার্টিকে তৈরি করার জন্য কাজ করে থাকি। এরকম অনেক এমপিরা আছেন যাদের সাহায্যে আপনি কেন্দ্রীয় সরকারে মন্ত্রী হয়েছিলেন, যাদের সমর্থনের জোরে এনডিএ সরকার চলত। এরকম এমপিদের আপনি পার্টি থেকে তাড়িয়ে দেন রাগ করে। ব্রহ্মানন্দ মণ্ডলের নাম আমি বলতে পারি, রঘুনাথ ঝায়ের নাম আমি বলতে পারি। আমি কাউকে তাড়াইনি। আপনি এমন পরিস্থিতি তৈরি করেন যাতে একদমই না, ওনারা ওনারা চলে যান। নিজেরাই এরকম পরিস্থিতি তৈরি করেছিলেন। আমি কখনো তৈরি করিনি। আর তারা অ অকারণে ঝগড়া করতে থাকে আমার সঙ্গে, আর বাইরে চলে যান। আমি আজ পর্যন্ত কারোর কোনো ক্ষতি করিনি। আর হ্যাঁ, এই কথাটা সত্যি যে আমি কারোর চাপে মাথা নিচু করি না। যদি ওরা আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ করেন, পাবলিকলি, পার্লামেন্টে, প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন, তাহলে সেক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি করে দেন যাতে তাদের পার্টিতে থাকা মুশকিল হয়ে আমি যায়। তো ওই সময় বলেছিলাম যে এর তদন্ত করা উচিত। অভিযোগও করা হলো, তারপর উনি চলেও গেলেন। এখন তো অন্য সরকার ক্ষমতায় আছে, আর তাদের তো সেই অভিযোগগুলোর উপর তদন্ত হওয়া উচিত। আমি তো চাইবো সিবিআই বা তাদের থেকেও বড় কোনো সংস্থা দিয়ে তদন্ত করা উচিত। আপনি যে দলেরই সর্বেসর্বা হয়ে থাকেন, সেই দল নীতিশ কুমারের জন্যে, নীতিশ কুমারের দ্বারা আর নীতিশ কুমারের কন্ট্রোলে থাকে। নিজের থেকে আমি কোনো চেষ্টা করিনি যে পার্টিতে আমার কথাই শেষ কথা। বরং আমি তো সবার মতামত নিয়েই চলি। আর অন্যদের যে মতামত থাকে সেগুলোও আমার উপর চালিয়ে দেওয়া হয়, যেটা আমারই মত। এরকম একটা অভিযোগ পেয়েছি যে গত লোকসভা নির্বাচনে আপনি জর্জ ফার্নান্ডেজকে এই ব্যাপারে বাধ্য করেছেন যে উনি নিজের কনস্টিটিউয়েন্সি পাল্টে নেন, যাতে আপনি ওখান থেকে ভোটে দাঁড়াতে পারেন। ওনার উপর মুজফ্ফরপুরের লোকেদের চাপ ছিল।
আমরা শত চেষ্টা করেছি যে উনি নালন্দা থেকেই প্রতিদ্বন্দ্বিতা করুক, কিন্তু মুজফ্ফরপুরের লোকেদের সামলাতেই উনি মুজফ্ফরপুরে যান। আমার তরফ থেকে তো আমি এটা ভাবতেই পারি না। তাহলে এই ইমপ্রেশনটা কেন আছে যে এই দলের সমস্ত সিদ্ধান্ত নীতিশজি? আসলে আজকাল এমন একটা প্রবণতা দেখা দিয়েছে যেখানে দলগুলো কোনো এক ব্যক্তিকে কেন্দ্র করে চালিত হয়, তাই এখানেও এই কথাটা বলা হয়। কিন্তু আমাদের পার্টিতে এরকম হয় না। আমাদের পার্টিতে যৌথ নেতৃত্ব রয়েছে, আর সবার নেতা হিসেবে জর্জ ফার্নান্ডেজ রয়েছেন, শরদ যাদব রয়েছেন, এবং তারপর আমাদের মতন লোকেরাও স্থান পেয়েছেন। জনতাকে জিজ্ঞেস করেনি এই ব্যাপারে তাঁদের কি মতামত? নীতিশজি, আপনি একজন খুব বড় নেতা। এখনো পর্যন্ত যেমনটা আপনি বলেছেন যে আপনি বিহারের প্রতি খুবই কনসার্নড, কিন্তু এমনটা মনে হচ্ছে না যে কেন্দ্রের রাজনীতি ছেড়ে যদি বিহারে আপনি সময় বেশি দেন, সেই ক্ষেত্রে হয়তো বিহারের ছবিটা কিছুটা হলেও আমি পাল্টাবে? আপনার পরামর্শ ভেবেচিন্তে দেখব। আপনি কি সত্যিই বিহারকে একটা বিকল্প দিতে পারবেন? না, আমার মতে বিহারকে আমরা এবারে একটা বিকল্প দিতে পারবো। আপনি বিকল্প হিসেবে পাসওয়ানজিকে দাঁড় করাচ্ছিলেন, উনি তো চলে গেলেন। সেটা অন্য একটা ঘটনা। আমরা হলাম কৃষক, আর কৃষকের কাজ হলো ফসল বপন করা। কখনো কখনো ফসল নষ্ট হয়ে যায়, কিন্তু সেই ফসলকে পরের বার বপন করা বন্ধ করা হয় না। তাই আমি আমার প্রচেষ্টা করেই যাব, আর আমি সম্পূর্ণ আশাবাদী যে এইবার ফসল ফলবে আর বিহারের জন্য ভালো ফলাফল হবে। নীতিশজি, সামনে নির্বাচন, জনতার মনে অনেকগুলো প্রশ্ন আছে, অভিযোগ আছে নীতিশ কুমারের ওপর। জনগণের মোকদ্দমা চলতে থাকবে একটা বিরতির পর। আপকে আদালতে আজ অভিযোগ এবং প্রশ্নের ঘেরাটোপে রয়েছেন জনতা দল ইউনাইটেডের নেতা নীতিশ কুমার। আপকি আদালতে জেডিইউ এর নেতা নীতিশ কুমারের ওপর অভিযোগ হলো যিনি ক্ষমতার লোভে নীতির সাথে আপোষ করেছেন। নীতিশজি, এই অভিযোগটা বারবার আপনার ওপর করা হয় এবং সবথেকে বেশি লালুজি অভিযোগটা করেন যে গদিতে বসার জন্য, মন্ত্রী হওয়ার জন্য আপনি এমন পার্টির সাথে আপোষ করেছেন যার ওপর সাম্প্রদায়িক হওয়ার অভিযোগ রয়েছে। যতদূর ভারতীয় জনতা পার্টির কথা জানি, বা আগে ভারতীয় জনসংঘের কথা ছিল, তাছাড়া সমাজবাদীও ছিল, সাম্যবাদী ছিল, আমাদের সকলের পূর্বপুরুষ একসঙ্গে মিলেমিশে কাজ করেছেন, তাই এটা কোনো নীতির সঙ্গে আপোষ নয়, একেবারেই নয়। কংগ্রেস বিরোধী যে পার্টিগুলো আছে তাদের একজোট হওয়া প্রথম থেকেই ছিল, আর আজ আমি সেই ধারাকে বজায় রেখেই তাদের সঙ্গে হাত মিলিয়েছি। একে নীতির সঙ্গে আপোষ বলে না। আচ্ছা, এটা কি আপোষ বলে না যে যখন ওই দলের সরকারি দায়িত্বে আপনি আছেন এবং সরকারের সাম্প্রদায়িক অপরাধগুলো আড়াল করতে আপনি কাজ করছেন? না, এমন কোনো কাজই আমরা করিনি। যদি আপনার ইঙ্গিত গুজরাট দাঙ্গার দিকে থেকে থাকে, সেক্ষেত্রে আমরা প্রকাশ্যে তার নিন্দা করেছি। আর আমি আজও অনুভব করি যে ওখানকার সরকারের ওই দাঙ্গাগুলো আরও ভালোভাবে সামলানোর চেষ্টা করা উচিত নীতিশজি, ছিল। আপকে আদালতে যখন লালুজি এসেছিলেন তখন উনি বলেছিলেন যে গোধরা কাণ্ডের তদন্ত যেভাবে নীতিশজির রেলমন্ত্রী হিসেবে করানো উচিত ছিল সেভাবে করাননি। এইসব তো দেখুন পলিটিক্যাল স্টান্ট সব। সেটা ছাড়া আর কিছুই না। সময় এলেই আপনি জানতে পারবেন। লালুজির বক্তব্য, সেই তদন্তকে আপনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। যখনই রেলে কোনো ঘটনা ঘটে তখন সেটার তদন্তের জন্য রেলওয়ে অ্যাক্ট অনুযায়ী কমিশনার রেলওয়ে সেফটি কমিশনারেট ছিল, সেটার জন্য বিধান রয়েছে। তারা সেটার তদন্ত করেন। আর তার জন্য কোনো আদেশ দিতে হয় না, সুও মোটো করেন। কিন্তু তার সঙ্গে এটারও প্রভিশন রয়েছে যে যদি কেউ কমিশনার অফ এনকোয়ারি অ্যাক্টের অধীনে তদন্ত কমিশন গঠন করা হোক, তাহলে কমিশনার রেলওয়ে সেফটি নিজে তদন্ত করবে না। গুজরাটে এনকোয়ারি হচ্ছিল, কমিশনার অফ এনকোয়ারি গঠন করা হয়েছিল একজন বিচারপতির তত্ত্বাবধানে। তারপরে কমিশনার রেলওয়ে সেফটি জানালো যে আমরা তদন্ত করতে পারবো না। উনি বলতে চাইছেন যে সেই সব শক্তিকে উন্মোচিত করা যেগুলো সাম্প্রদায়িক, যারা গোধরার ঘটনাকে কাজে লাগিয়েছিল। তার সঙ্গে রেলওয়ের কী সম্পর্ক? গোধরার ঘটনাকে কেউ যদি এক্সপ্লয়েট করে থাকে, সেক্ষেত্রে জনগণ লক্ষ্য রাখবে, আর যে কমিশন আছে তারা এই বেআইনি দিকগুলো দেখতে পাচ্ছে তো। কিন্তু তাছাড়া দেখার জন্য অন্যরাও দেখতে পারে। রেল মন্ত্রকের কাছে এমন কি অধিকার এসেছে? নীতিশজি লালুজিকে বলেছিলেন, সেটা আপনাকে একবার শুনিয়ে দিচ্ছি, তারপরে যদি আপনি রিয়াক্ট করেন তাহলে ভালো হবে। আগুন লাগার কারণ কি ছিল? সেই ব্যক্তিরা কারা ছিলেন যারা আগুন লাগিয়েছিলেন? সেই আগুন লাগানোটা, বাইরে থেকে আগুন লাগানোর ঘটনা এবং এফএসএল রিপোর্টে লেখা আছে ওনাদের রাজ্য সরকারের, যেটা হচ্ছে কোয়াইট ইম্পসিবল যে বাইরে থেকে কোনো আগুন লাগানো হয়েছে at the time of fire.
এসকোচ 6 এর জানলা কিন্তু বন্ধ ছিল, দরজাটাও টাইট ছিল। প্যাসেঞ্জার ছিল 59 জন, আর 35 জন ছিল রিজার্ভ প্যাসেঞ্জার। ট্রেন থেকে বেরিয়ে আসে কোনো রকম ইনজুরি ছাড়াই। 4 জন তাদের জার্নি ক্যান্সেল করে, 7 জনের মাইনার ইনজুরি হয়। ইনজর্ড এর ওপরে আরো ইনজর্ড। যে ডিভাইস নট দা নিচে, আগুন লাগলে নিচে লাগবে। হ্যাঁ, আমি এ তথ্য পেশ করেছি লোকসভাতে, আর আমি নির্ভয়ে এগুলো বলেছি, সেটা আপনিও জানেন। কখনো এখানে পড়েছে, কখনো এখন ওখানে একটু নীতিশজি পড়েছে, আপনি বা অন্য দেখতে কোথাও পাচ্ছেন পড়েছে। উনি বললেন এইসব তথ্য লোকসভাতে পেশ করেছেন। যদিও উনি বেশ মজা করে কথাগুলো বলেছেন, কিন্তু ফ্যাক্ট বলছে যে অনেক লোক এমন ছিল যারা ওই কামরা থেকে না পুড়ে বাইরে চলে এসেছিল। অনেকে এমন ছিল যারা নিজেদের রিজার্ভেশন ক্যান্সেল করে নিয়েছিল। রেলমন্ত্রী হিসেবে কি দায়িত্ব ছিল না এটা তদন্ত করানোর? এগুলো সব তদন্ত করা হয়েছিল। উনি ডাহা মিথ্যে কথা বলছেন। আমি সংসদে সম্পূর্ণ তথ্য পেশ করেছি। সংসদে এই সম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছিল যে ওই S6 কামরায় কারা কারা যাত্রা করছিলেন, কতজন রিজার্ভ প্যাসেঞ্জার ট্রেনে উঠতে পেরেছিল, উঠতে পারেনি, কতজন যাত্রী নিজের জার্নি ক্যান্সেল করেছিলেন। এই পার্লামেন্টে এই পেপারটা পেশ করা হয়েছে। কিছুই জানেন না উনি। দেখুন না, মানে দেখুন না, উনি তথ্যকে আমি যেটা তোয়াক্কাই বলতে করেন চাইছি না। যে ক্ষমা করবেন, আপনি আমাকে বললেন যে লালু প্রসাদজি কি বলেছেন সেটা দেখতে। দেখুন আর দেখুন না, দেখুন দেশে কি নীতিশজি, ইয়ার্কিটাই না উনি হচ্ছে। একটা কথা এটাও বলেছেন বিহার এই যে ইয়ার্কিটা সহ্য করছিল, আর এবার এটা গোটা দেশ সহ্য করবে। এবার গোটা দেশ এটা ভুগবে। রেলওয়ে চালানোটা একটা গুরুত্বপূর্ণ কাজ, কোনো ইয়ার্কি নয়। রেলওয়ে অ্যাক্ট করা আছে। না উনি আর এটা জিজ্ঞেস সংসদে করছেন যে উনি যা যা কথা বলেছেন তার এক এক পয়েন্টের আমি উত্তর দিয়ে দিয়েছি। না না আপনি আর বলছেন আমি যে তো চ্যালেঞ্জ করেছিলাম, আমি যা উত্তর দিয়েছি তার বিপক্ষে একটা টু শব্দও উনি করতে পারেননি। আপনি কি আমি বলছেন তো যে আগুন আপনাকে লাগার কারণটা কি ছিল? আমি তো সেটাই বলছি, আগুন লাগার কারণ কি ছিল সেটারই তদন্ত করবে পুলিশ, আর কমিশনার অফ এনকোয়ারি পর্যবেক্ষণ করছেন। সেই সময় মিডিয়াতে সমস্ত রিপোর্ট এসেছিল, আর আমি তো নিজের বক্তব্যে এটাই বলেছিলাম যে আরপিএফ এর লোকেরা যারা গিয়েছিল তাদের যে রিপোর্ট রয়েছে, আর সে সময়ের বরোদায় ডিআরএম এর যে রিপোর্ট আছে যেটা কনফিডেন্সিয়াল, সেটাকে কেন পাবলিশ করা হচ্ছে না? নীতিশজি এটা কি সত্যি নয় যে ওখানে ফরেনসিক কমিটির যে রিপোর্ট ছিল সেটাকে আপনি পাবলিক করেননি? ইনি এটাই জানেন না যে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্ট কে করে, পুলিশ করে। যেমন পোস্টমর্টম রিপোর্ট হয় তেমনই ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্ট হয়, পুলিশের কাছে সেটা থাকে। একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল সংসদে ওই বিষয়ে, সেই রিপোর্ট রেল মন্ত্রকের কাছে আসে, আর আমি সেই তথ্যগুলোই পেশ করি সংসদে। রিপোর্টে কি বলা হয়েছে, কোনো রিপোর্ট লুকোনো হয়নি। আর উল্টে ওই যে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্টটা ছিল তার উপর ভিত্তি করে সেখানকার ইনভেস্টিগেটিং টিম কাজ শুরু করেছিল। লালুজি বলেছেন যে আপনি পুরো তদন্তটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। আপনি চেষ্টা করেছিলেন যাতে সত্যিটা বাইরে না আসে। না, আমার হাতে সেটাকে লুকোনোরও অধিকার ছিল না। এটা কোথা থেকে একজন রেলমন্ত্রী বা রেল মন্ত্রণালয়ের কাছে এই অধিকার চলে এলো? সেটা কিভাবে সম্ভব? এর থেকে বড় মিথ্যে তো আর হতেই পারে সেটা না। তো এখন রেলমন্ত্রী সেটা তদন্ত তো উনি করছে। মিথ্যেই বলছেন। আমি ওনাকে এক্সপোজ করে দিয়েছি সংসদে। আপনি হলেন মিডিয়ার লোক, ওনার কথা শুনিয়ে দেবেন। আমি যে এক্সপোজ করেছি সংসদে, যে স্টেটমেন্ট দিয়েছি, যখন উনি বলবেন সেটার উত্তরে আমার স্টেটমেন্টকে ভুল ধরবেন, দেশের জনতা বাকিটা বুঝে নেবে। সমস্যাটা হচ্ছে ওনার কথাগুলোই বলা হয়, আর আমার এটা অভ্যেস নেই। আমাদের বিহারে একটা প্রবাদ আছে, ভাটার ভাটার কথা বলা। আর এই ভাটার ভাটার কথা বলার অভ্যেস আমার নেই। প্রতিদিন বলা, একই কথা বলে যাওয়া। আমি রাজনীতিতে আছি, গম্ভীরভাবে কাজ করতে জানি। আমি আমার দায়িত্বটা জানি। আর রেলমন্ত্রী হিসেবে আমি আমার দায়িত্বটাকে বুঝি। আর রেলমন্ত্রী হওয়া মানে সে কিন্তু ভগবান হয়ে যায় না। যে কাজটা যার দায়িত্বে সেটা সে করবে। সেটা ল অ্যান্ড অর্ডারের ব্যাপার স্যাপার যদি হয়, সেটা ওখানকার সরকার দেখবে। নীতিশজি প্রশ্ন শুধু এটাই ছিল যে কামরাতে আগুন কিভাবে লেগেছিল সেটারই তদন্ত কেন হয়নি? রেলওয়ে অ্যাক্টেই প্রভিশন রয়েছে যে যদি কোনো এনকোয়ারি কমিশন গঠন করা হয় কমিশন অফ এনকোয়ারি অ্যাক্টের অধীনে, তাহলে কমিশনার রেলওয়ে সেফটি নিজের কাজ বন্ধ করে দেবে এবং নিজের সমস্ত নথিপত্র এনকোয়ারি কমিশনের কাছে জমা দেবে। কমিশনার রেলওয়ে সেফটি ওয়েস্টার্ন সার্কেলে আর এই জন্য রিজেক্ট করে দিল যে তাদের তদন্ত করতে পারবে না। সেটাও আমি সংসদে বলেছি। তাই লালু প্রসাদ জি যা বলেছেন সেটা একেবারেই ফালতু কথা যাকে বলা হয়, আর এটা পুরোপুরি একটা পলিটিক্যাল স্টান্ট। আমি এটা আবার বলছি, তাছাড়া আর কোনো কিছুই না। এখানে পলিটিক্যাল স্ট্যান্ড কি থাকতে আরে পারে? এটাই এতে কি পলিটিক্যাল স্টান্ট। দেশে তর্ক বিতর্ক চলতে থাকুক, ঠিক যেন ওনার প্রাণটা আটকে আছে এখানে না।
উনি সব রকম চেষ্টা চালিয়ে যান যেভাবে মাইনরিটি কমিউনিটি বিশেষ করে মুসলিম জামাতকে একটা মেসেজ দেন। আর তো কোনো ব্যাপার নয়, উনি এটাই করছেন। নীতিশজি, মুসলিম জামাতকে তো আপনিও মেসেজ দেন যখন আপনি বলেন যে দলিত মুসলিমদের জন্য রিজার্ভেশন থাকা দরকার, আপনিও মেসেজ না, দেন। আমি মেসেজ দিই না, আমি ওদের অধিকারের কথা বলি। এটা ওদের অধিকার। হিন্দুতে যেভাবে দলিত আছে সেই রকম কাজ মুসলিমদের মধ্যেও লোকেরা করে। তারা হলো দলিত। তাই যেভাবে হিন্দু দলিতরা সংরক্ষণের সুবিধা পায় সেভাবে তাদেরও পাওয়া উচিত। আর আর্টিকেল 341 এর অধীনে এতে সেটাকে অন্তর্ভুক্ত করার কথা আমরা বলি। এটা কি সেই জন্যে যাতে আপনি তাদের ভোটটা পেতে পারেন? ভোটের জন্য না। শ্রী লালু প্রসাদের মতো লোক এই দেশে সেকুলারিজমের ধারাকে শক্তিশালী করছে না। উনি এইভাবে কথা বলার ফলে কমিউনালিজম আরও শক্তিশালী হয়। এতে আর- সেকুলারিজমের ধারাকে আর যেটা শক্তিশালী করে নরেন্দ্র না। মোদী করেন তাতে সেকুলারিজম মজবুত হয় নরেন্দ্র কি? মোদীকে কে ডিফেন্ড করবে? নরেন্দ্র মোদীকে তো আমি ডিফেন্ড করছি না। আপনি যে এখানে ওনার দেখালেন ফুটেজ লালু প্রসাদজির, আর এখানকার দর্শকদেরও সেটা বিনোদন হলো। আর যখন এই অনুষ্ঠানটা প্রচারিত হবে তখন এটা মানুষেরও বিনোদন হবে। কিন্তু এটা দুঃখের বিষয়। কিন্তু যখন আমি কতদিন ধরে হাসতে থাকবো এভাবে? বিহারের লোকেরা কাঁদছে খিদেতে, বেকারত্বে। ৫০ লক্ষ লোক প্রতি বছর বিহার ছেড়ে পেটের খিদের জ্বালা মেটাতে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি আর প্রতিটা রাজ্যে ঘুরে বেড়ায়। বিহার কি এইভাবে টিকে থাকবে? শ্রমিকদের বাইরে পাঠানোর এই ধারাটাকেই চলতে থাকবে? গত 15 বছর ধরে প্রত্যেক নির্বাচনে বিহারের জনতা এনাকেই ভোট দেন, যেটা আপনি ঠাট্টা বলছেন। যত ভোট উনি পান তার দ্বিগুণ ভোট ওনার বিরুদ্ধে দেওয়া হয়। আমি মানি না যে উনি কোনো ক্লিয়ার কাট ম্যান্ডেট পান বলে। আজ পর্যন্ত উনি কখনো 50%-এর বেশি ভোট পেয়েছেন কি? 1990-তে তো আমরা সবাই একসঙ্গে ছিলাম। 1995-তে লালু প্রসাদজির সরকার গঠন হয় 27.78% ভোটে, মানে 28%-এরও কম ভোটে। বিপক্ষ ভোটের বিভাজন হয় আর তারপরে সেই সময় সমতা পার্টি আমাদের ছিল এবং ভারতীয় জনতা পার্টি একটা জোট গঠন করে এবং তারপরেই ভোটাভুটির তোড়জোড় শুরু হয়। মানে এবার যদি আবার বিভাজন ঘটে তাহলে না, আবারও কোনো উনি জিতবেন? বিভাজন নেই। একটা ছোট্ট বিভাজন আছে। আমরা চাইছিলাম যে শ্রী রামবিলাস পাসওয়ানও এই ধরনের জোটে যোগ দিন। তবে তাঁর নিজস্ব রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে, উনি যোগ দেননি। তবে বাকি পুরোপুরি সঙ্গে আছেন। তবে আপনি যদি চান তাহলে লোকসভা নির্বাচনে যে ৫টা পার্টির জোট ছিল লালু প্রসাদজির, পাসওয়ানজির, কংগ্রেস পার্টির, এনসিপির আর সিপিএমের, এরা সবাই মিলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আর তারা ভোট পেয়েছিল ৪৪%। আর জনতা দল ইউ আর ভারতীয় জনতা পার্টি মিলে প্রতিদ্বন্দ্বিতা করেছিল প্রায় ৩৭% ভোট। রামবিলাস পাসওয়ান ওদের থেকে আলাদা হয়ে সরে যান। তার ৭ থেকে ৮% ভোট রয়েছে। উনি যখন আলাদা হয়ে গেলেন তাই আজকে আমাদের পাল্লাটা ভারী। ওদের পাল্লাটা হালকা। লালুজির তো ৩৬ আছে, আমি ৩৭-এ আছি। লালুজি কোনো ম্যান্ডেট পায় না, ক্ষমা করবেন। গতবারও যত সিট উনি পেয়েছিলেন ততগুলো সিট আমরাও পেয়েছিলাম, সেটা তো কংগ্রেস পার্টির কৃতিত্ব। গোটা নির্বাচনী প্রচার চলাকালীন উনি বলেছিলেন যে লালু প্রসাদের সঙ্গে কোনো আপোষ করব না, কিন্তু আমাদের সরকারকে ক্ষমতাচ্যুত করতে ওনারা লালু প্রসাদের সঙ্গে হাত মেলান। জনতাকে জিজ্ঞেস করি এই ব্যাপারে ওনাদের কি বক্তব্য। আপনি এত ভালো একজন নেতা, কিন্তু এত বিভাজন তৈরি করেন যে আমাদের মতো জনতা এটাই বুঝতে পারে না যে আপনি আমাদের কি ডিরেকশন দিতে চান। বিভাজন যাই হোক, যারা কেন্দ্রীয় সরকারের একটা অংশ সেই পার্টির মধ্যে বিভাজন রয়েছে, বা ইউপিএ। লালু প্রসাদজির পার্টি, রামবিলাস পাসওয়ানজির পার্টি, কংগ্রেস পার্টি, এরা সবাই একসঙ্গে এখানে সরকার গঠন করার জন্য রয়েছে। আর বিহারে আলাদা হয়ে যায়। বিভাজনটা ওদের মধ্যে আছে, বিপক্ষের বিভাজন নেই। বিপক্ষ যারা ছিল সেটা আজও আছে, আর আমরা একজোট হয়ে নির্বাচনের লড়াইতে নেমেছি। একটা অভিযোগ আছে যে যতদিন লালুজির বিরোধীরা বিভক্ত থাকবে ততদিন তিনি জিততে থাকবেন, এই কথাটা আপনিও জানেন ভালো করে। না, মানে লালুজির প্রতিপক্ষে আছেটা কি? লালুজির প্রতিপক্ষে এক লোকসভা নির্বাচনের পরে উঠছিলেন শ্রী রামবিলাস পাসওয়ানজি। আমি পুরো চেষ্টা করেছি যাতে কোনো না কোনোভাবে একজোট হওয়া যায়। আজকেও আমরা চেষ্টা করেছি, আমরা বলেছি দরজা খোলা থাকবে। কিন্তু যখন রামবিলাস পাসওয়ানজি চাইবে তবেই তো হবে। আমাদের তরফ থেকে তো সমস্ত প্রস্তাব দেওয়া আছে। আমরা বলেছি আপনি আগে ঠিক করুন, তাহলেই আমরা এক হয়ে যাব। কিন্তু শেষমেশ আমাদের এই প্রস্তাবকে উনি অস্বীকারই করেছেন। আর সেটা জনতা দেখতেই পাচ্ছে। জনতা দেখতে পাচ্ছেন যে ওপরে আসমান আর নিচে পাসওয়ান। এটা তো ওনার স্লোগান, আর এটা প্রথাগত স্লোগান ওনার সমর্থকেরা দিয়েই থাকে।
আপকে আদালতে জনতার মোকদ্দমা চলতে থাকবে একটা বিরতির পর। আপকে আদালতে আজ আমরা জানার চেষ্টা করছি যে বিহারের রাজনীতিতে কে কতটা জলে আছে। আজ কাঠগড়ায় উপস্থিত রয়েছেন নীতিশ কুমার। আপকি আদালতে জেডিইউ এর নেতা নীতিশ কুমারের ওপর অভিযোগ হলো যে ইনি শুধু ভোটের জন্যই রাজনীতিটা করেন। নীতিশজি, জনগণও বারবার আপনাকে এই প্রশ্নটা করেছে। এখন নির্বাচন সামনে, তাই আপনি আর আপনার পার্টি রামবিলাস পাসওয়ানের দোরগোড়ায় গিয়ে দাঁড়িয়েছেন। বারবার পাসওয়ানজিকে অনুরোধ করছেন যে আমাদের সঙ্গে যোগ দিন। যখন বিহারে এই কথাটা উঠেছিল তখন আমি নিজে এই প্রস্তাবটা দিয়েছিলাম, আর উনি আমাকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করেন ইফতার পার্টিতে। আমি গিয়েছিলাম, অনেক আলোচনাও হয়েছে, পরেও আমরা ওনার সঙ্গে আমার কথা হয়। কিন্তু সেটাতে আমার একটাই অনুরোধ ছিল, আমি ওনাকে বলার চেষ্টা করেছি যে ওখানে যে সরকার বিরোধী ভোট রয়েছে তাদের একজোট দেখুন, হওয়া উনিও উচিত। আপনাকে বলার চেষ্টা করেছেন যে যদি আপনি বিজেপির সঙ্গ ছেড়ে দেন তাহলে আপনার সঙ্গে হাত মেলাতে রাজি। না, অন ব্যালেন্স অফ কনসিডারেশন এটা আমার জাজমেন্ট ছিল যে কারোর সঙ্গ ছাড়াটা উচিত নয়। বরং আমি তো পাসওয়ানজিকেও অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ওনার নিজস্ব কিছু সমস্যা আছে। এতদিন ধরে উনি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বলছেন, এটা ১ নম্বর। ২ নম্বর, উনি কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, সেখান থেকে উনি বেরোতে চান না। যখন একবার এই প্রস্তাবটা আসে, আমাদেরকে বলা হয় যে আপনারা এনডিএ ছেড়ে দিন। তাই আমাদের পক্ষ থেকে আমাদের পার্টির এক সহকর্মী একটা বিবৃতি দেয় যে আপনি ইউপিএ ছেড়ে দিন। এই কথাটার মধ্যে কতটা সত্যতা রয়েছে যে আপনি প্রস্তুত ছিলেন কংগ্রেস পার্টির সঙ্গে বোঝাপড়া করতে? কংগ্রেসের দল পুরোপুরি প্রকাশ্যে ইউপিএ থেকে লালু প্রসাদজিকে বহিষ্কার করে দিত, আর তাকে বহিষ্কার করার পরে বিহারে আহ্বান জানাতেন যে সেখানে সরকারের বিরোধী যত পক্ষ রয়েছে তারা একজোট হোক। তখন আমি ভেবে দেখতাম, আমি বলেছিলাম যে যদি কংগ্রেস পার্টি এরকম কিছু করে তাহলে আমরা সেটা নিয়ে ভাবব। জর্জ ফার্নান্ডেজ সাহেবের থেকে বেশি অ্যান্টি কংগ্রেস ফিলিংয়ের লোক আছে কি? উনি বললেন যে বিহারকে বাঁচানোর জন্য আমরা কংগ্রেসের সঙ্গেও পার্থক্য ভুলতে রাজি রয়েছি। আমরা তো তৈরি ছিলাম, কিন্তু কংগ্রেস পার্টির সাহস আছে? ওদের এখানে ২৪টা এমপির সমর্থন চাই। ওরা লালু প্রসাদজির সঙ্গে যতই লড়ার নাটক করুক না কেন আসলে লড়তে পারবে না। কিন্তু নীতিশজি যে কংগ্রেসের বিরোধিতা সারা জীবন ধরে করে এলেন, বিহারের নির্বাচনে জয়লাভের জন্য তাদের সাথে হাত মেলাতে রাজি হয়ে গেলেন। কংগ্রেস পার্টির সঙ্গে ওই সময় আমার জোট বাঁধতে কোনো রকম অসুবিধা থাকতো না যদি কংগ্রেস পার্টি লালু প্রসাদজির সঙ্গে সম্পূর্ণভাবে সম্পর্ক থেকে বেরিয়ে আসতো। এটা অন্য তো কোনো আপনিও জানেন confusion যে নেই। কংগ্রেস না, না, পার্টি একেবারেই না। আপনাদের সরকার গড়ার জন্য নিজেদের সরকার তো একদম। বিসর্জন দেবে তাই না। তো নিজের বলিদান আমরা করব না। উনি দিল্লিতে লালু প্রসাদের সঙ্গে বসে থাকবে আর সরকার চালাবে, আর বিহারের জনতাকে বোকা বানাবে। কোথাও এরকম হয় নাকি? আজকে আপনি দেখলেন তো কংগ্রেস পার্টি লালু প্রসাদজি সিটিং সিটকে ছেড়ে বাকি সিটে ভোটে লড়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। সেটা কেন? কিন্তু অপোজিশনের ভোট ভাগ করার জন্য আর কিন্তু লালুজিকে দেখুন, বাঁচানোর জন্য। আজ তো কংগ্রেসের দুদিক দিয়েই লাভ হচ্ছে। পাসওয়ানজি ওদের জন্য সিট ছেড়ে দিচ্ছে, লালু যাদব ওদের জন্য সিট ছেড়ে দিচ্ছে। কিন্তু যদি আপনি ভালো করে দেখেন, গণিত যেটা যে পরিস্থিতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, ইউপিএতে তো পুরোপুরি বিভাজন হচ্ছে। ওরা কোনো প্রশ্নেরই উত্তরই মোটামুটি বলতে পারি যে ওরা এক হয়ে নির্বাচনে নামেনি। দ্বিতীয় কথা, ওই যে লড়াই করার কথা বলা হয় সেটাতে কোনো দম নেই। কারণ লালু প্রসাদজি বলে কংগ্রেস বেশ ভালো, কংগ্রেস বলে লালু প্রসাদজি ভালো। রামবিলাসজি বলছেন কংগ্রেস পার্টির জন্য আমি ছেড়ে দেবো। আরে লড়াই মানে তো লড়াই হয়। এগুলোর আবার কি মানে? লড়েও যাচ্ছি, একসঙ্গেও আছি, এভাবে কিছু হয় না। দিল্লিতে তো সঙ্গে থাকবেন আর বিহারের লোকেদের বোকা বানাবেন। এভাবে বিহারের লোকেরা কি আপন করে নেবে? সেটা তো আপনিও মানে করার ওনাকে চেষ্টা করে- শক্তিশালী করা হচ্ছে। লালু প্রসাদজি শক্তিশালী সেটা কিভাবে তো আপনিও হচ্ছেন? চেষ্টা করেছিলেন। পাসওয়ানজি দিল্লিতে কংগ্রেসের সাথে থাকুন আর বিহারে আপনার সঙ্গে হাত মেলান। না, সেটা সম্ভব হতো না। সেটা কিছুতেই হতো না। সেটা পাসওয়ানজিও জানতেন আর আমিও জানতাম। যে মুহূর্তে উনি এগিয়ে আসতেন সেই সময় ওনাকে বিহারের ইন্টারেস্টে আস্তে আস্তে কথা তো এগোতই। এটা কি করে সম্ভব হতো? এটা সম্ভবই ছিল না। আমরা বলেছিলাম কোনো শর্ত থাকবে না। কিন্তু যদি সবকিছু ঠিকঠাক এগোতো স্বয়ং পাসওয়ানজি এটা বুঝতেন বা বুঝতেও পারছেন হয়তো। তবেই তো তিনি এই দিকে আর এগোননি। এই যে আপনি পাসওয়ানজি আলোচনাটা করছেন না, পরিষ্কার কাটিয়ে দিচ্ছেন, সেটার মানে এটা তো নয় যে পোস্ট পোল অ্যালায়েন্সের কোনো দরজা জানলা খুলে রাখতে চাইছেন। দেখুন রজতজি, রাজনীতি হলো সম্ভাবনার খেলা। রাজনীতি হলো সম্ভাবনার খেলা। আমরা লড়ছি লালু প্রসাদজির সঙ্গে আর ওনার সন্ত্রাসের বিরুদ্ধে। আমি কোনো পাসওয়ানজির সঙ্গে লড়ছি না। লড়াইটা যার সঙ্গে আমি তার সঙ্গেই লড়ব। কিন্তু লোকসভা নির্বাচনে পাসওয়ানজি আর লালুজি দুজনে মিলে আপনার সঙ্গে লড়েছিল। হ্যাঁ, তো ঠিক আছে, লড়েছিল।
লড়াই ঝগড়া ওরা করে যাক, আমার লক্ষ্য তো একই। পাসওয়ানজি কখনো কখনো টার্গেট মিস করে যান, কখনো আমাকে টার্গেট করে ফেলেন, এমনটা ওনার করা উচিত নয়। কিন্তু আমি কখনো ওনাকে টার্গেট করার চেষ্টা করব না। আমি শুধুমাত্র টার্গেটে লালুজিকেই রাখব। আপনি সব রকম প্রচেষ্টা করেছেন, সব রকম চেষ্টা করেছেন, সব রকম ফর্মুলাও তৈরি করেছেন। এমনকি আপনি বলতে পারি যাকে ললিপপ বলে, মুখ্যমন্ত্রী হওয়া ললিপপ, সেটাও রামবিলাস পাসওয়ান বাবুকে দিয়ে দিয়েছেন। কিন্তু এইসবের পেছনে কোথাও না কোথাও নীতিশ কুমার যে নিজের ভবিষ্যতের ব্যাপারে দুশ্চিন্তায় ছিলেন, এমনটা কেন? না, না, আমার চিন্তা বিহারের ভবিষ্যৎ নিয়ে। আমি নিজের ভবিষ্যৎ নিয়ে একেবারেই চিন্তিত নই। আমার ভবিষ্যৎ যাই হোক না কেন, তাতে কিছু যায় আসে না। আর আপনি যে বললেন ললিপপ, সেটা ললিপপ নয়। সেটা খুব গভীর একটা প্রচেষ্টা ছিল। আর অনেক, যেটা বলা যেতে পারে, চিন্তাভাবনা করে আর জনগণের স্বার্থে বিপক্ষের জোটের জন্য ওটা আমাদের দেওয়ার প্রস্তাব ছিল। ওটা কোনো ললিপপ ছিল না। আর তাতে আমি নিজেকে কোথাও দেখছি না। আপনি হয়তো জানেন না, আমি পরেও বলেছি যে আমি নিজেকে ওই দৌড়ে রাখছিই না। কিন্তু নীতিশজি, যাকে আপনি নেতা হিসেবে মেনে নিতে রাজি ছিলেন, সে নেতা হওয়ার জন্য রাজি নয়। হ্যাঁ, একেই তো বলে পরিহাস। পাসওয়ানজি তো মুখ্যমন্ত্রী পদ কংগ্রেসকে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এটা ওনার জন্য লস্ট অপরচুনিটি। আমি শুধু এটাই বলব। আর আমি তো বিশ্বাস করি যে একবার উনি আমাদের কথা শুনে বিহার শাসন করতে পারতেন আর বিহারকে চালিয়ে নিজের দক্ষতা দেখাতে পারতেন, তখন তিনি দেশেও নতুন একটা জনপ্রিয়তা তৈরি করতে পারতেন। আমাদের তো ওনার প্রতি অদূর ভবিষ্যৎ পর্যন্ত শুভকামনা ছিল। কিন্তু ঠিক আছে, আজ না হোক কাল হবে, পরে দেখা যাবে। নীতিশ কুমারের ওপর জনগণের মোকদ্দমার পরবর্তী পর্যায় ব্রেকের পর। এখন বিহারের অ্যাসেম্বলি ইলেকশন আসন্ন, আর আজ আমি জনগণের তরফ থেকে মোকদ্দমা চালাচ্ছি জেডিইউ নেতা নীতিশ কুমারের ওপর। আপকি আদালতে জনতা দল ইউনাইটেডের নেতা নীতিশ কুমারের ওপর অভিযোগ হলো যে এনার রীতিমতো দ্বিমুখী নীতি আছে। নীতিশজি, বহু বছর ধরে আপনি লালু যাদবের বিরুদ্ধে ক্যাম্পেইন চালিয়েছেন। পশু খাদ্য কেলেঙ্কারিতে জড়িত থাকা ও দুর্নীতির অভিযোগ করেছেন। সেই পশু খাদ্য কেলেঙ্কারিতে লালু যাদবের সাথে যিনি অভিযুক্ত রয়েছেন, জগন্নাথ মিশ্রা, সে এখন আপনার পার্টিতে রয়েছে। সব থেকে উঁচু গদিতে যে বসে রয়েছে তাকে তো কখনো কেউ ডিপ্রাইভ করেনি। মানে সে কেন্দ্রের মন্ত্রীও হয়ে গেল। স্বাধীনতার পরে আজ পর্যন্ত এমনটা হয়নি যে কোনো চার্জশিটেড ব্যক্তি, এই রকম মামলায় চার্জশিটেড ব্যক্তি কেন্দ্রের সরকারের মন্ত্রী হয়েছে। সেটাও হয়ে গেল। আর অন্যদিকে এই কথাটা বলা উচিত হবে না। সে তো রাজনীতিতে আছে, কংগ্রেস পার্টিতে ছিল, কংগ্রেস পার্টির পরে উনি নিজে, ওনার নিজের একটা দল ছিল। কিন্তু এটা কি তারপর এটা কি আমাদের ডাবল দলে আসে। স্ট্যান্ডার্ড নয় নীতিশজি, যে ওই মামলায় দুজন অভিযুক্ত রয়েছেন, একজনকে আপনি বলছেন গদি থেকে নিচে নেমে যেতে, একজনের বিরুদ্ধে আপনি ক্যাম্পেইন চালাবেন আর অন্যজনকে নিজের পার্টিতে ঢুকিয়ে নেবেন? দেখুন, এর মেরিটে তো আমি যাব না, কার উপর কি অভিযোগ আছে। যদি অভিযোগগুলোর তালিকা আপনি দেখেন তাহলে এই বিষয়ে সবটা পরিষ্কার হয়ে যাবে। উনার উপর কি অভিযোগ আছে আর লালু প্রসাদের উপর কি অভিযোগ আছে। কিন্তু এই বিষয়টা আদালতের বিচারাধীন, ওখানে রায় দেওয়া হবে। আর সেটাতে আমাদের আমরা কাউকে কোনো সাহায্য করতেও পারবো না, না করার ইচ্ছেও আছে। আপনি সব সময় লালুজির উপরে অভিযোগ করেন যে উনি বিহারের রাজনীতিতে অপরাধীদের মাথায় চড়িয়ে রেখেছেন, ইনি অপরাধীদের প্রোটেকশন দিয়েছেন। কিন্তু যখনই আপনি সুযোগ পেয়েছেন, আপনিও তো অপরাধীদের সঙ্গ দিয়েছেন। না দেখুন, লালু প্রসাদজি যেভাবে শাসন চালাচ্ছেন, আপনি সেটাকে লক্ষ্য করে আপনি দেখুন। যখন কিছুদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন, আপনার সমর্থন দরকার ছিল, তখন আপনিও এমন লোকেদের সঙ্গ দিয়েছেন যাদের অপরাধ প্রবণতা ছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যারা জেলেও ছিল। এর উত্তরটা তো সেই সময় দেওয়া হয়েছিল। স্থির হয়ে গিয়েছিল যে সরকার গড়া হবে। তো এমনিতেই যদি ৬টা বা ৭টা এমএলএ ছিল বিপক্ষের, তাদের সমর্থন পাই, অন্য পার্টিরও সমর্থন পাই। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পাই, অন্য যে ছোট, ছোট সংগঠন ছিল বা নির্দলীয়রা ছিল তাদের সমর্থন পাই। তো সেই সময় বিধায়কদের সমর্থন পাই। কিন্তু সেটার কারণে কোনো ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা হয়নি। আর সেই যদি সময় সেটা ভুল হয়ে থাকে, সেটা কিন্তু সকলের সম্মিলিত সিদ্ধান্ত দেখুন ছিল। নীতিশজি, আমার সেই সময় ব্যক্তিগত শিবু নির্ণয় সোরেনকে ছিলই না। বলেছিল, আপনাকে মনে করিয়ে দিই, ১লা মার্চ ২০০০ সালের বক্তব্য এটা। আমি তিহার জেলে ছিলাম, তখন আপনার নজরে অচ্ছুত ছিলাম। আজ আমি অচ্ছুত নই, এমনটা কেন? শিবু সোরেন নীতিশ কুমারকে এই প্রশ্নটা করেছিলেন। না, না, শিবু সোরেনজির তো সমর্থন পেয়েছিলাম। আপনি শুধু সমর্থন পাওয়ার জন্যে শিবু সোরেনের কাছে জেল অবধি পৌঁছে না, গেছিলেন? আমি যাইনি। আপনি নিজের লোকজনকে দেখুন, পাঠিয়েছিলেন। আমি কাউকে পাঠাইওনি,
কারণ প্রশ্নটা একটা পার্টির কোনো সরকারের ছিল না। সেটা এক জোট ছিল। সবার দায়িত্ব ছিল। আপনি ওরা এটা বলুন, বলল, আজ "না সাহেব, আপনি আমরা সরকার গড়ার উদ্যোগ নিতে আর আমাকে নেতা করা হয়েছিল।" আমার উপর তো অভিযোগটা অন্য কিছুর। যে যদি আমার জায়গায় অন্য কোনো লোক হতো, তাহলে যেন তেন প্রকারে সরকার চালিয়ে নিত। আমি তো ৭ থেকে ৮ দিন সহ্য করেছি। আপনি সেরকম কোনো বোঝাপড়ার ব্যাপার চেষ্টা নয়। করেছিলেন কিন্তু সফল হতে পারেননি। না, সেখানে বোঝাপড়া করার দরকার ছিল না। আমি কোনো কিছুই ভাঙিনি, শুধু জুড়েছি। নীতিশজি, আপনার ব্যাপারে জনগণের আশা ছিল যে নীতিশ কুমার যদি মুখ্যমন্ত্রী হন তাহলে নীতিশ কুমার এমন লোকেদের সঙ্গ দেবেন না বা এমন লোকেদের সঙ্গ চাইবেন না যাদের ওপর ক্রিমিনাল কেসেস আছে। কিন্তু আপনি একবার সুযোগ পেয়ে সেই আশায় জল ঢেলে দিলেন। সেটা তো সবার সম্মিলিত রায় ছিল যে এই ধরনের প্রচেষ্টা করা উচিত। এখন একজন কাউকে তো লিডার করতেই হতো। সেইভাবে আমাকে লিডার করা হয়, সবাই মিলে সেটা করে। আমার তো কোনো ব্যক্তিগত নির্ণয় ছিল না। এই সময় আপনার কনস্টিটিউয়েন্সিতে এমন লোকেরা আছেন যাদের ব্যাপারে অভিযোগ আছে, যেমন নাগা সিং, ওনার সমর্থন আপনি পেয়ে থাকেন। না, না, এটা ভুল। না, না। আমার উপর তো অনেক অভিযোগ রয়েছে। বলা হয়েছিল সুরজ ভান আমার সমর্থক। উনি আমার বিরুদ্ধে নির্বাচনে কাজ করছিলেন। লালুজি ওই রামবিলাসজির পার্টিতে নাকি আছে আর লালুজি নিজের জন্য ভোট চাইতে গিয়েছিল। আমি আপনাকে একদম রিসেন্ট ঘটনা বলছি, এপ্রিল 2004-এর, যখন লোকসভার নির্বাচন হয় সেই সময় আপনার কনস্টিটিউয়েন্সির যে লোকাল সংবাদপত্রে ছবি ছাপা হয়েছিল আনন্দ সিংয়ের, বলা হয় যে ও ভূমিহার সমাজের ওখানকার ডন, আর ছবিতে ওনার সামনে আপনাকে হাত জোর করে দাঁড়ানো অবস্থা দেখা যায়। এটা তো সেই ব্যাপার। কেউ কাউকে প্রণাম জানালে তার জবাবে প্রণাম করলে তখন তার প্রণামটা দেখাবেন না, অন্যের প্রণামটা দেখাবেন? এটা তো আপনার ট্রিক সাহেব। এটা তো আপনাদের ট্রিক। এটা কোনো ব্যাপার হলো? কেউ কাউকে নমস্কার করলে তার উত্তরে নমস্কারই হয়। তাহলে তার নমস্কারকে আপনি কেটে ফেলছেন আর আপনার নমস্কারকে দেখিয়ে দিন। এটা তো সেই হলো ওই ওই যে এনার সোনিয়াজির নাতনির দিকে মনমোহন সিংয়ের নমস্কারের হাত উঠেছিল। তাহলে কি বাচ্চাকে নমস্কার করছিল? তাকে গ্রিট করছিল। নীতিশজি, উনি সেই আনন্দ সিং যিনি আপনার কনস্টিটিউয়েন্সিতেই আপনাকে ছোট করেছেন। দেখুন, এইসব কথাগুলো তো মনোরঞ্জনের জন্য আপনারা করে থাকেন। তাতে কোনো বিশেষ ব্যাপার তো নেই। নীতিশজি, আমি আপনাকে সাম্প্রতিক ঘটনা বলছি। যেমন আনন্দ মোহন সিং আর তাদের সাথী, যেসব লোকেরা রামবিলাস পাসওয়ানজির সাথে আছে, তাদেরকে আপনার পার্টি অ্যাপ্রোচ করেছে বিহারের নির্বাচনে জোট করার জন্যে, তাদের সঙ্গ পেতে। এ তো মনোরঞ্জনের কথা নয়। না, আনন্দ মোহনজির ওনার পার্টি ছিল বিহার পিপলস পার্টি। সেটা সমতা পার্টির সঙ্গে মিশে গিয়েছিল। পরে অবশ্য উনি আবার আলাদা হয়ে গিয়েছিলেন। আর আবারও ওনার পার্টিতে ফেরার কথা হয়েছিল জনতা দল ইউতে। এ কথাটা সত্যি। এরা সেই লোক যাদের বিরুদ্ধে অপরাধের মামলা চলছে। এরা সেই লোক যাদের সঙ্গীরা আজও জেলে রয়েছে। এরা এমন লোক যাদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। এগুলো তো কমন ফ্যাক্টর হয়ে গেছে। এদের বিরুদ্ধে মামলা আছে। যে ২০ বছর ধরে শাসন করার কথা বলে তার বিরুদ্ধেই সবথেকে বেশি মামলা আছে। কিন্তু সে তো বড় নেতা, ইনভিনসিবল। তাই এদেরকে সেই জন্য আপনি কিভাবে ডিপ্রাইভ করবেন? কাউকে ডিপ্রাইভ আপনি কিভাবে করবেন? আর সেই তর্কে আমি যাব না যে কার উপর কি মামলা আছে। আনন্দ মোহনজি হলেন একজন নেতা। তার নিজস্ব প্রভাব আছে। আর প্রভাব না থাকলে উনি এখনো পর্যন্ত আর কখনো লালুজিও ওনাকে সমর্থন করেছিল? আপনি হয়তো এটা জানবেন, যখন উনি সমতা পার্টিতে ছিলেন আর সমতা পার্টি থেকে আলাদা হয়ে চলে যান, তো কার সমর্থনে এমপি হয়েছিলেন? লালুজির সমর্থনে এমপি হয়েছিলেন। নীতিশজি, আপনি শুধু এতে কথাগুলো কোনো এমনভাবে জাস্টিফাই করার চেষ্টা করছেন যে কোনো অপরাধী যদি লালুজির সাথে থাকে, পাসওয়ানজির সাথে থাকে, তাহলে আপনার সাথে থাকলেই বা ক্ষতি কি? আমি তো বললাম এটা কমন ফ্যাক্টর। যে দুর্বলতা আছে সেটাকে কোথায় আমাদের এখানে আমরা তো এখানে লোকাল স্ল্যাংয়ে বলি যে আমরা থেথ্রোলজির মাস্টার তো নই। হুম। জোর করে তর্ক করব, এটাই বাস্তব। এখন এটাকে আপনি চাইলে আমার যতটা নম্বর কাটতে চান কেটে নিন। কিন্তু শুধু আমার উপরেই তো রাজনীতিটা নয়, কম্প্রোমাইজেস আছে। আমি যা চাই, যে প্রকারের আইডিয়াল সমাজ বানাতে চাই সেই পরিস্থিতি নয়। তাহলে আমি খুব ভালো নীতি নিয়ে চলি আর সমর্থন শূন্য হয়ে থাকি। তাহলে কি আপনি আমাকে পাত্তা দেবেন? তাই একটু আধটু সবাইকে জড়ো করে একত্র করে যদি কোনোভাবে সমর্থন পেতে পারি আর সেই রকম কোনো শাসন ক্ষমতায় আসে যেখানে আপনার ইচ্ছের দাম থাকবে, তাহলে সেটাকে জাজ করার কোনো একটা পদ্ধতি যে থাকবে। সরকার বাহুবলীদের সাহায্য নিয়ে গঠন হবে
তারা তাদের সাহায্য করবে না? সরকারে বসে যদি কাউকে বাঁচানোর চেষ্টা করা হয়, কাউকে অনুচিত লাভ দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেবেন। লাল কেল্লার সামনে ঝুলিয়ে দেবেন বা পাটনার গান্ধী ময়দানের সামনে ঝুলিয়ে দিন। কিন্তু আমি এইটা বুঝতে পারছি না যে বিহারের রাজনীতিতে এই প্রশ্নটা কেন জিজ্ঞেস করা হচ্ছে। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, তেমন কোনো সরকার হবে না, আর তেমন কোনো সরকার থাকলে সেটা হলো বর্তমান সরকার। এগুলো ছিল জনতার অভিযোগ, নীতিশ কুমারের ব্যাখ্যা। সময় এসেছে আজকের মামলায় আজকের জাজ অনিল মাহেন্দ্রার রায়দানের। এটা সঠিক যে বিরোধী জোটের জন্য আপনি অনেক পরিশ্রম করেছেন। আপনি একজন ভালো সৎ নেতা আর মন থেকে বিহার আর এই দেশের ভালোই চান আপনি। কিন্তু আপনিও জাতিগত ব্যক্তিগত রাজনীতি থেকে উপরে উঠতে পারছেন না। ব্যক্তিগত বিরোধ থেকে বেশি আপনি যদি নীতি আর বিকাশ এই বিষয়গুলোতে বেশি মনোযোগ দেন তাহলে কিন্তু সেটা অনেক ভালো হবে, কারণ দেশ আপনাকে নিয়ে ভীষণ রকম আশাবাদী। আপকি আদালতে আজ আমরা পেশ করেছি নীতিশ কুমারকে জনগণের অভিযোগ এবং প্রশ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য। এবার সিদ্ধান্ত বিহারের জনতাকে করতে হবে যে আগামী নির্বাচনে তারা কোন পার্টিকে ভোট দেবেন। পরের সপ্তাহে আবার দেখা হবে একটা নতুন মোকদ্দমা নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।